তো সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারেন্ট আসবে। জিটি ওরকম পানি নিয়ে যেটা আমার দৃষ্টিতে হচ্ছে অধিকতর সহজ আপনার একাডেমিকের চেয়ে। এখানে জাস্ট হচ্ছে তিনটা হচ্ছে আপনার লেটার থাকে। একটা হচ্ছে আমাকে কিছু বলতেছে ফর্মাল লেটার, ইনফর্মাল ওকে, যেটা বলছিলাম যে জিটি টাস্ক 1 আমি আমার কাছে যেটা মনে হয় যে একাডেমিকের চেয়ে অধিকত সহজ জিটি টাস্ক 1 একটা হচ্ছে ফর্মাল লেটার, আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার, আর একটা হচ্ছে আপনার সেমি ফর্মাল লেটার। এখন আমি প্রত্যেকটার সূক্ষ্ম ব্যাখ্যা করছি ইনশাল্লাহ। আপনারা একটু দয়া করে একটু খাতা কলমে লিখে নেবেন। হ্যাঁ, খাতা কলমে লিখে নেন। খাতা কলমে একটু লিখে নেন যে জিটি টাস্ক 1 ইনশাল্লাহ এই তিনটা টাইপসের বাইরে কখনোই আসবে না। একটা হচ্ছে ফর্মাল লেটার, আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার, আর একটা হচ্ছে সেমি ফর্মাল লেটার। আচ্ছা দেখেন, আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা করে শীট দিয়েছি আমি। শীটটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি। ওকে, আইএলটিএস রাইটিং জিটি টাস্ক 1 এটা আমার নিজের হাতে করা শীট। দেখেন অলমোস্ট অন্যান্য বিষয়াদি সেম, যে মার্কিং ক্রাইটেরিয়া গুলো আমরা হচ্ছে আলোচনা করেছিলাম যে একাডেমিকে যেরকম ভাবে 150টা ওয়ার্ড লিখতে হয়, এখানেও 150টা ওয়ার্ড লিখতে হয়। আর জিটি রাইটিং টাস্ক কনেও 33% মার্কস ক্যারি করে। এখানেও আপনার সেম টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেশন এন্ড কোহিয়ারেন্স এন্ড কোহেশন, ভোকাবুলারি, গ্রামার সেম। এখন আমরা আসি মেইন বিষয়ে, যেটা বললাম যে সাউন্ড রিপিট হচ্ছে। সাউন্ড কি সবার জন্য রিপিট হচ্ছে? ভাই আপনি একটু কাইন্ডলি চেক করেন এটা। যেটা বলছিলাম যে একটু দেখেন যে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার আর হচ্ছে সেমি ফর্মাল লেটার, এই তিনটা সবসময় এসে থাকে। আগে আমরা দেখি ফর্মাল লেটার গুলো কোনগুলো। একদম সহজ ভাষায় ফর্মাল লেটার হচ্ছে ইউনিভার্সিটির টিচার, এটা হচ্ছে ফর্মাল লেটার। একদম সহজ ভাষায় ফর্মাল লেটার হচ্ছে ইউনিভার্সিটির টিচার, ইউনিভার্সিটি রিলেটেড কিছু যা রেসপেক্টেড। ফর্মাল ইউনিভার্সিটি রিলেটেড কিছু হলে সেটা হচ্ছে আমাদের ফর্মাল। এরপর হচ্ছে দেখেন ইনফর্মাল। আর আমি যদি আরো একটু ডিপলি ব্যাখ্যা বিশ্লেষণে যাই, ফর্মাল লেটার মানে কি? ফর্মাল লেটার মানে হচ্ছে আপনি ধরেন আপনার লাইফের গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি ইউএসএ অথবা হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা অথবা কোথাও কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো একটা প্রফেসরের কাছে অ্যাপ্লাই করেছেন, কোনো একটা প্রফেসরের কাছে অ্যাপ্লিকেশন করেছেন যে আপনি পিএইচডি করবেন। সো আপনার এই পিএইচডি অ্যাকসেপ্ট করাটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট আপনি একটু মনে করে দেখেন। যে এই পিএইচডি এটা আপনার টিচার যদি অ্যাকসেপ্ট করে, আপনি হচ্ছে পার মান্থ 250-3,000 ডলারের একটা স্কলারশিপ পাবেন পিএইচডির জন্য, প্লাস আপনি সেখান থেকে ডিগ্রি পাচ্ছেন। তাহলে কতটা ইম্পর্টেন্ট আপনি একটু চিন্তা করে দেখেন। সো এটাকে হচ্ছে ফর্মাল লেটার বলা হয়, যেটাকে অনেক গুরুত্বের সাথে লিখবেন আপনি। অনেক গুরুত্বের সাথে যে লেটারটা আপনি লিখবেন, সর্বোচ্চ রেসপেক্ট করে লিখবেন, প্রতিটা ওয়ার্ড চিন্তা ভাবনা করে লিখবেন, সেটাকে বলা হয় ফর্মাল লেটার। সেটা হচ্ছে ফর্মাল লেটার। আরেকটা হচ্ছে ফর্মাল লেটারে যেটা এখানে আমি লিখেছি যে ইউ ডোন্ট নো হিম অর হার, আপনি তাকে চেনেন না, জানেন না।
দেখেন তাহলে ফর্মাল লেটারটা হচ্ছে কি, আপনি তাকে চেনেন না অথবা জানেন না। আর আরেকটা ইস্যু হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু আপনার লাইফের জন্য অথবা রেসপেক্টেড কোনো বিষয়, সেটা হচ্ছে ফর্মাল লেটার। খুবই সিম্পল, যে টু ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবাউট এনিথিং, রিকোয়েস্টিং ইনফরমেশন, অ্যাপ্লাইং ফর জব। এরপর হচ্ছে কমপ্লেনিং প্রোডাক্ট অর সার্ভিস, মেকিং সাজেশন অথবা রিকমেন্ডেশন। সোজা কথায় সবচেয়ে রেসপেক্টেবল জায়গায় আপনি হচ্ছে যে সমস্ত লেটারগুলো লিখবেন সেটা কি বলা হচ্ছে ফর্মাল লেটার। এখন আসি ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারের পুরোপুরি বিপরীত। যেমন এখানে যেমন অনেক রেসপেক্ট করে আপনি লিখবেন, অনেক সম্মান দিয়ে আপনি লিখবেন, অনেক টাইম দিয়ে লিখবেন। আর ইনফর্মাল লেটার হচ্ছে সম্পূর্ণ বিপরীত, আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে লিখবেন। ফোন করেই বন্ধু বান্ধবরা আমরা কি বলি, আমরা কি হচ্ছে সেই ফর্মাল ওয়েতে কেমন আসো বা শুদ্ধ ভাষা অনেক কিছু কিন্তু দরকার হয় না। যেমন মাঝখানে আমরা যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের দিকে পড়ি 13, 14, 15 সালের দিকে ট্রেন চালু হয়েছিল, আরে মাম্মা কি অবস্থা। সো এই মাম্মাটা এখন একটু উঠে গেছে, জানি না আছে কিনা, কিন্তু কোন ধরনের ওই রুলস রেগুলেশনস এর মধ্যে পড়ে না, যেটা সেটাকে বলা হয় ইনফর্মাল লেটার। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে এটাতে খুব সিম্পলি বলতে গেলে ইনফর্মাল লেটারটা লেখা হয় বন্ধুদের কাছে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে ইনফর্মাল লেটারে আপনাকে সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে, সংক্ষিপ্ত ফর্ম। ফর্মাল লেটার ইউনিভার্সিটি রিলেটেড অথবা হচ্ছে রেসপেক্টেড সামন ইউনিভার্সিটি রিলেটেড অথবা রেসপেক্টেড সামন। আর ইনফর্মাল লেটারটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা এখানে হচ্ছে আপনাকে কন্ট্রাস্ট বা সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে, সংক্ষিপ্ত ফর্ম, শর্ট ফর্মে লিখতে হবে। আচ্ছা আমি ঝামেলার ওয়ার্ড না লিখে শর্ট ফর্ম। যেমন হচ্ছে এই একাডেমিক রাইটিং এ কোনো একটা ওয়ার্ড আপনি সংক্ষিপ্ত লিখতে পারবেন না, আই ডু নট নো। কিন্তু এই ইনফর্মাল লেটারে আপনাকে এই যে ডোন্ট বলতেই হবে, এটা একটা রুলস এর মধ্যে পড়ে, যে ইনফর্মাল লেটারে আপনাকে হচ্ছে এইভাবে শর্ট ফর্ম লিখে ডোন্ট ইউজ করবেন। সো যতগুলো শর্ট ফর্ম আছে, যেমন আই উইলকে আপনি লিখবেন আল, আই কমা ডাবল এল কমা আই ডাবল এল, আই উইল, শর্ট ফর্ম আই উইল আল, এটা হচ্ছে ইনফর্মাল লেটার। সো ফর্মাল লেটার হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড অথবা রেসপেক্টেড সামওয়ান, আর ইনফর্মাল লেটার হচ্ছে ফ্রেন্ডস। আর ইনফর্মাল লেটারের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্মে লিখতে হয়, শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মে লিখতে হয়। এখন আসুন সেমি ফর্মাল। হোয়াট ইজ সেমি ফর্মাল? তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের ফর্মাল হচ্ছে রেসপেক্টেড সামওয়ান, অথবা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে কমপ্লেনিং প্রোডাক্টস অর সার্ভিস, অ্যাপ্লাইং ফর জব, রিকোয়েস্টিং ইনফরমেশন টু ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবাউট এনিথিং, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অথবা প্রফেসর, যেটা বলার অপেক্ষাই রাখে না, অ্যাপ্লাইং ফর জব। আর ইনফর্মাল হচ্ছে বন্ধু বান্ধবের কাছে, চেনা মানুষজনের কাছে। এখন আসুন সেমি ফর্মাল। সেমি ফর্মাল হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম, যে যার সাথে আপনার হাইলি রেসপেক্টেবল সম্পর্ক না, আবার বন্ধু বান্ধবও না, যার সাথে গিভ অ্যান্ড টেক সম্পর্ক। আপনি চিন্তা করে দেখেন, গিভ অ্যান্ড টেক সম্পর্ক বলতে কি বোঝায়। আপনি একটা ওয়ালটন দোকানে গেছেন, যে দেখছেন যে এই ফ্রিজটা আপনি কিনবেন কি কিনবেন না। আপনি একটা রিগাল ফার্নিচারে গেছেন বা যে কোনো জায়গায় আপনি গেছেন, যে তাদের উদ্দেশ্য আপনার কাছে সেল করা, আর আপনার উদ্দেশ্য তাদের থেকে প্রোডাক্টটা নেয়া। তো এখানে আপনি তাদের থেকে ইচ্ছা করলেই নিতে পারেন, আর ইচ্ছা করলে নাও নিতে পারেন। তো তারা এতটা রেসপেক্টেবল না যে হচ্ছে টিচারদের মতো, আবার এতটা হচ্ছে আপনার তুচ্ছতাচ্ছিল্য না যে ফ্রেন্ডের মতো, ফ্রেন্ড সার্কেলে মিশবেন। সো এটা কি বলা হয় সেমি ফর্মাল। আর যেমন হচ্ছে ল্যান্ডলর্ড বা মানে বাসা ভাড়া, আপনি তাকে বাসা ভাড়া দিবেন, মাসে মাসে টাকা দিবেন, সেখানে থাকবেন। সো সেমি ফর্মাল। কমপ্লেনিং টু নেইবার, সো কোনো নেইবারের কাছে সেম।
তারাও আপনার কোনো আত্মার সম্পর্ক না, আত্মীয় না, আবার বন্ধু বান্ধব না। আস্কিং ফর পারমিশন টু কলিগস, আপনি কলিগস এর কথা চিন্তা করেন যাদের সাথে আপনি জব করেন, সো তারাও কিন্তু সেম আপনার হচ্ছে প্রফেশনাল সম্পর্ক, এখানে কোনো ফ্রেন্ডলি সম্পর্ক না, আবার কলিগ সেম লেভেলের যারা, মানে হচ্ছে শুধু নর্মালি যদি কলিগ বোঝায়, শুধু কলিগের ব্যাপক মিনিং আছে। যেমন আমি ধরেন যেখানে ধরেন যেখানে জব করি, আপনি যেখানে জব করেন সেখানকার সিইও, এমডি, চেয়ারম্যান, সেই হিসাবে তারাও আপনার কলিগ। আবার যে সবচেয়ে পিয়ন পোস্টে আছে সেও আপনার কলিগ। মানে একসাথে জব করেন, এটা হচ্ছে ব্যাপক অর্থে। সহজ অর্থে হচ্ছে আপনার সম লেভেলে যারা, যে আপনিও হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সো আপনার এই র্যাঙ্কে যারা যারা আছে তারা, সো তারাই হচ্ছে আপনি এখানে সেমি ফর্মালটা বোঝাচ্ছে। আশা করি বিষয়টা বুঝেছি। এখন এই তিনটা লেটার তো বুঝলাম ভাই, এখন এর পরের কাহিনী কি? এর পরের কাহিনীটা হচ্ছে যে আমরা ছোটবেলায় চিঠি লিখতাম, আপনাদের মনে আছে নিশ্চয়, যে বিভিন্ন ধরনের পত্র লিখতাম স্কুলে বা কলেজে, বাংলা মিডিয়ামে আমরা যারা পড়াশোনা করেছি। সেটা হচ্ছে একটা চিঠির মধ্যে প্রথমে উপরে ডান দিকে হচ্ছে তারিখ থাকতো, বাম পাশে প্রিয় অমুক, প্রিয় অমুক তমক, প্রিয় অমুক তমকের জন্য, প্রিয় অমুক তমকের জন্য একটা নাম্বার, ওই উপরে ডান পাশে যে একটা তারিখ লিখছেন এটার জন্য একটা নাম্বার, বডি প্যারার জন্য হচ্ছে দুইটা নাম্বার, আর শেষে যে আপনি আবার লিখছেন ইতি তোমার বন্ধু তমুক, এটার জন্য আবার এক নাম্বার, আবার যে অ্যাড্রেস দিবেন প্রাপক প্রেরক, এটার জন্য হচ্ছে এক নাম্বার। এই টোটাল 6টা নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউট করা থাকতো, 6টা বা 8টা নাম্বার, প্রত্যেকটা পয়েন্টের জন্য নাম্বার ছিল। এখানেও ঠিক তাই, যে পয়েন্ট পয়েন্ট করে আপনাকে লিখতে হবে, প্রত্যেকটা পয়েন্টস এর জন্যই হচ্ছে আলাদাভাবে আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে। যে প্রথমে হচ্ছে একটা হবে টাইটেল। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আদতে এই ফর্মাল লেটার আর সেমি ফর্মাল লেটারের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, মানে শুধুমাত্র ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার, বা ফর্মাল আর সেমি ফর্মালে সেম, আপনি যা ফর্মালে বলতে পারেন তাহাই সেমি ফর্মালেও বলতে পারেন, কিন্তু এটাকে হচ্ছে শুধুমাত্র নামে আছে এই জন্য আমরা এটাকে দেখাই। কিন্তু আমি আরো বিস্তারিত আলোচনায় যাচ্ছি, যাহাই ফর্মাল লেটার তাহাই সেমি ফর্মাল লেটার, লেখার মধ্যে কোনো চেঞ্জ নাই, শুধু বোঝার জন্য একটু চেঞ্জ আছে। তো বোঝার কি দরকার, আমাদের তো আসল তো হচ্ছে লিখতে হবে, কিন্তু পরিপূর্ণ আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমি এটাকে এইভাবে আলাদা করে এনেছি, যেহেতু সব জায়গায় আছে। আদতে ফর্মাল লেটার যেভাবে লিখতে হয় সেমি ফর্মাল লেটারটাও ওইভাবেই লিখতে হয়। ওকে, এখন আসুন যে লেটার রাইটিং এর স্ট্রাকচারটা, একটা হচ্ছে টাইটেল, একটা এক্সপ্লানেশন। টাইটেলে আমরা কি কি বলতে পারেন, ডিয়ার মিস্টার ব্রাউন, অথবা যে কোনো নাম। এক্সপ্লানেশন, আপনার একটা লেটার লেখা শুরুই হবে, একটা লেটার লেখা শুরুই হবে একটা এক্সপ্লানেশন, যে কেন আপনি লিখতে যাচ্ছেন, এই লেখাটা কিসের উপর ভিত্তি করে আসে। রাইটিংটা টুতে আমাদের যেমন যে থিসিস স্টেটমেন্টটা ছিল, যে আপনার পুরো লেখা কি নিয়ে আসতেছে, এখানে অলমোস্ট সেম, যে আপনার এখানে এই লেখাটা কেন আপনি লিখছেন। এখানে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 1, 2, 3, এটা প্রত্যেকটা রাইটিং টাস্ক 1 এর কোশ্চেনে 3টা করে সাব কোশ্চেন থাকবে। আমি আপনাদের একটু দেখায় নিয়ে আসি 3টা সাব কোশ্চেনটা কি কি থাকতে পারে। এই যে এরকম 3টা সাব কোশ্চেন থাকবে। একটা হচ্ছে প্রথমে একটা কমেন্টস দেওয়া থাকবে, প্রথমে একটা কমেন্টস দেওয়া থাকবে এরকম, এরপরে হচ্ছে 3টা সাব কোশ্চেন। কমেন্টসটা দেখেন, এখানে একটা রিয়েল কোশ্চেন, এটা একটা ফাইনাল পরীক্ষার কোশ্চেন নেওয়া হয়েছে। ইউ লিভ ইন এ রুম ইন কলেজ হুইচ ইউ শেয়ার উইথ অ্যানাদার স্টুডেন্ট। ইউ লিভ ইন এ রুম ইন কলেজ, আপনি কলেজে বসবাস করেন অন্য একটা স্টুডেন্টের সাথে। হাউএভার দেয়ার আর মেনি প্রবলেমস, যাই হোক না কেন সেখানে অনেক সমস্যা, উইথ দিস অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টে, অ্যান্ড ইউ ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক, এখানে কাজ করাটা অনেক কঠিন। রাইট এ লেটার টু অ্যাকোমোডেশন অফিসার, অ্যাকোমোডেশন অফিসারের কাছে আপনার চিঠি লিখবেন, এট দ্য কলেজ, এট দ্য কলেজ, আচ্ছা ইন দ্য কলেজটা ভুল আছে, এট দ্য কলেজ হবে শুধু। ইন দ্য লেটার ডিসক্রাইব দ্য সিচুয়েশন, ওই যে দেখেন 3টা লাইন, 1 নম্বরে কি লিখতে হবে, ডিসক্রাইব দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনটা লিখতে হবে যে কি সমস্যা আপনার, কি প্রবলেম হয়। আর একটা হচ্ছে এক্সপ্লেইন ইউর প্রবলেম এন্ড হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক। সো এক্সপ্লেইন ইউর প্রবলেম, আপনি যে কোনো প্রবলেমের কথা বলতে পারেন,
যে আরেকটা স্টুডেন্টের সাথে সে হচ্ছে নাক ডেকে ঘুমায়, আরেকটা স্টুডেন্ট সে উচ্চ শব্দে গান বাজায়, আরেকটা স্টুডেন্ট সে রাত জেগে ফোনে অন্য কারোর সাথে কথা বলে। ভাই আপনি লজিক্যালি গ্রামারটা ঠিক রেখে ভোকাবুলারি একটু অ্যাডভান্স করে যে কোনো প্রবলেমের কথা আপনি বলতে পারেন। যে আপনার সিচুয়েশন প্রথমে সিম্পলি বলবেন যে আমার এখানে বসবাস করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে কোনো পরিবেশ পাচ্ছি না। এই দুই একটা লাইন লিখবেন, এরপরে একটু এক্সপ্লেইন করবেন, এক্সপ্লেইন দ্য প্রবলেম এন্ড হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক। সো বানিয়ে বানিয়ে আপনি আরো দিতে পারেন যে তার হচ্ছে ফ্রেন্ড সার্কেল আসে এবং হচ্ছে সে রাত জেগে সে গান বাজনায় তার তার গিটার আছে, সেটা আমার জন্য বিঘ্নিত করছে। সো হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ উড প্রিফার। সো তিনটা কোশ্চেন কিন্তু আপনাকে দেওয়া আছে, একটা সিচুয়েশনটা ডেসক্রাইব করতে হবে, প্রবলেমের কথাটা বলতে হবে, আর কেন এটা কঠিন সেটা আপনাকে ডেসক্রাইব করতে হবে, এন্ড সে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ইউ উড প্রিফার। আপনি তো এটা তো প্রবলেম, এটা তো বসবাস করাটা ডিফিকাল্ট, সো নাও ইউ ওয়ান্ট অ্যানাদার সোর্ট অফ অ্যাকোমোডেশন। সো কি ধরনের অ্যাকোমোডেশন আপনি চাচ্ছেন? সো আপনি বলতে পারেন যে আমি আর হচ্ছে ডাবল রুমে থাকতে চাচ্ছি না, সিঙ্গেল থাকতে চাচ্ছি, অথবা সিঙ্গেল থাকতে চাচ্ছি, যে কোনো স্টুডেন্ট হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমার জন্য এই ধরনের প্রবলেম গুলো আর না হয়, আর যেন না হয়। সো এইটা দিয়ে হচ্ছে আপনি 3 নাম্বারের কথাগুলো লিখবেন। হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ইউ উড প্রিফার, কোন ধরনের অ্যাকোমোডেশন আপনি চাচ্ছেন। সো এটা হচ্ছে রিয়েল কোশ্চেন। আপনারা যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন বা জানেন তারা তো জানেন, আমি আর যারা বিগিনার তাদের জন্য এটা দেখালাম। এটা হচ্ছে একটা রিয়েল কোশ্চেন। তাহলে এটা যদি রিয়েল কোশ্চেন হয়, আমাদের লেখার ধরনটা হবে কিরকম? লেখার ধরনটা হবে প্রথমেই টাইটেল দিয়ে লিখবো যে ডিয়ার মিস্টার অমুক। এই লেখাগুলো সবসময় ট্রাই করবেন এক নামই রাখার, জাস্ট একটা নামই রাখার ট্রাই করবেন, যে ডিয়ার মিস্টার ব্রাউন। তো সারা জীবন আপনি এই হচ্ছে ফর্মাল লেটার আসলে বা সেমি ফর্মাল আসলে ডিয়ার মিস্টার ব্রাউনই বলবেন, অথবা বাংলাদেশি নাম বলেন, শুনতে ভালো লাগবে, ডিয়ার মিস্টার আফতাব, অথবা ডিয়ার মিস্টার আব্দুল্লাহ, সো ডিয়ার মিস্টার আনোয়ার। সো যে কোনো একটা নাম ইউজ করুন, আপনি পরীক্ষার হলে পরিচিত লাগবে। এটা সাইকোলজিক্যাল একটা ইস্যু আর কি। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপ্লানেশন। আপনার লেখাটা শুরুই হবে রিজন ফর রাইটিং, কেন লিখতে যাচ্ছেন। তাহলে টাইটেল দিয়ে শুরু করলেন, এক্সপ্লানেশন হচ্ছে কোশ্চেনে যা বলা আছে সেটা, প্যারাগ্রাফ 1 2 3, এই ফার্স্ট পয়েন্ট উইথ ডিটেল, সেকেন্ড পয়েন্ট উইথ ডিটেল, থার্ড পয়েন্ট উইথ ডিটেল। প্যারাগ্রাফ 1 2 3 এটা ডিপেন্ড করবে পুরোপুরি কোশ্চেনের উপর। ওই যে তিনটা সাব কোশ্চেন রয়েছিল, সেই তিনটা সাব কোশ্চেনের উপর আপনি হচ্ছে তিনটা প্যারাগ্রাফ লিখবেন, খুবই সিম্পল করে তিনটা প্যারাগ্রাফ সুন্দর করে লিখবেন, প্রত্যেকটা প্যারাগ্রাফ 2-3টা লাইনের করে হবে। আচ্ছা, এখন হচ্ছে ক্লোজিং সেন্টেন্স। ক্লোজিং সেন্টেন্স হচ্ছে আপনি লেখাটা দেখে বুঝাবেন যে আমার হচ্ছে লেখা শেষ, বলা শেষ, আমি তোমার জন্য ওয়েট করব। নো মোর ফর টুডে, আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করব। সো এটা হচ্ছে ক্লোজিং সেন্টেন্স। আর সাইনিং অফ, যে যদি ফর্মাল হয় তাহলে হচ্ছে জাস্ট একটা, আপনি পরীক্ষার হলে তো লিখবেন একটাই, সো ফর্মাল ওয়ার্ডের জন্য, ফর্মাল লেটারের জন্য একটা সাইনিং অফ এর লাইনটা আপনি হচ্ছে সবসময় মাথায় রাখবেন। আমি 2-3টা হচ্ছে আপনাকে দেখাচ্ছি, খুব বেশি দেখাচ্ছি না, কারণ আপনি পরীক্ষায় লিখবেন তো একটা, এত কিছু ইয়ে করে তো খুব বেশি আপনি। ওকে, আর শেষে হচ্ছে যে কোনো একটা নাম, আপনার আপনার নাম বা যে কারো নাম আপনি দেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচার। আমরা আরো প্র্যাকটিক্যালি দেখাই। এটা একটা ধরেন একটা স্কেলটন বা কঙ্কাল, একটা জিটি টাস্ক 1 এর। তাহলে প্রথমে ডিয়ার স্যার অথবা ম্যাডাম, অথবা যদি ইনফর্মাল লেটার হয়, ইনফর্মাল লেটার ওই যে লেটার বলেছি যে শুধুমাত্র ফ্রেন্ড সার্কেলে হলে ইনফর্মাল লেটার, আর ফর্মাল আর সেমি ফর্মাল স্ট্রাকচার 100% সেম। ডিয়ার স্যার অথবা ম্যাডাম, আই এম রাইটিং টু ইনকোয়ার অ্যাবাউট। এখানে বলবেন, এই যে দেখেন এখানে বলা আছে যে এক্সপ্লানেশন, রিজন ফর রাইটিং, কেন আপনি লিখতে যাচ্ছেন। So explanation, I am writing to inquire about, অথবা I am writing to let you know, এটা। তাহলে let me explain my situation, আমাকে এটা হচ্ছে এই প্যারাগ্রাফ 1 এর ওই যে বলছে না যে describe your situation, বা যে কোনো একটা কথা বলার ক্ষেত্রে let me explain my situation। এরপরে হচ্ছে আপনি কাউকে রিকোয়েস্ট করতে যাচ্ছেন, তো রিকোয়েস্ট করতে যাচ্ছেন, সো এই ভদ্রতা অর্থে
would you kindly repeat your question, please? Suppose I didn't understand your question, so then আপনি বলবেন would you kindly repeat your question, please? ওকে, would you kindly এটা দিয়ে শুরু করবেন, লেট মি এক্সপ্লেন। এটা হচ্ছে জাস্ট yours faithfully অথবা হচ্ছে বেস্ট উইশেস যদি ইনফর্মাল লেটার হয় আব্দুল্লাহ। সো এইটা হচ্ছে আপনার ওভারঅল একটা স্ট্রাকচার। খুব বেশি কঠিন কি মনে হচ্ছে আপনাদের কাছে? আশা করি খুব বেশি কঠিন না। শুধুমাত্র এই যে মাঝখানের সেন্টেন্সটা, এই ডিয়ার স্যার ম্যাডাম, yours faithfully আব্দুল্লাহ, তারপরে থ্যাঙ্কস ফর ইওর কনসিডারেশন, এই লাইন 1 2 3 আর হচ্ছে 4, আর মাঝখানের হচ্ছে এই মাঝখানের হচ্ছে রিজন ফর রাইটিং, এক্সপ্লানেশন, কেন আপনি লিখতে যাচ্ছেন সংক্ষেপে, এইটা আপনার আপনার আগে থেকে প্রিপেয়ার থাকবে। অলমোস্ট লিখতে লিখতে হচ্ছে মোটামুটি মুখস্থের মতো করে ফেলবেন। আপনার জন্য লিখতে পারেন, মুখস্থের দরকার নাই। পরীক্ষার হলে যে আপনাকে লিখতে হবে, আপনাকে হচ্ছে অ্যাডভান্সটাই জানতে হবে। এখন আপনি এটা লেখার জন্য মুখস্থ করবেন না একবার দেখলেই হবে, নাকি হচ্ছে শুনলেই হবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপনার এই কমন লাইনগুলো লিখতে হবে। আপনাকে শুধু চেঞ্জটা কোথায় করতে হবে? প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, এখানে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আর মাঝখানের আগে পরের কথাগুলো সেম। আমি আরো দেখাচ্ছি যে কোথায় কোথায় কি টাইপস এর ওয়ার্ড গুলো লিখতে হয় বা বলতে হয়। কমন লাইন গুলো আমরা লিখে দিচ্ছি না তো, এখানে দেওয়া আছে, আমি এক্সপ্লেন করতেছি। ওকে, তাহলে সাম প্র্যাকটিক্যাল ডিফারেন্স অফ জিটি রাইটিং দ্য স্কোয়াড। ওই যে বলেছি যে যাহাই ফর্মাল তাহাই সেমি ফর্মাল। সো মেইন ডিফারেন্সটা হচ্ছে ইনফর্মালের সাথে। তাহলে লেটার ওপেনিংটা কিভাবে করতে পারেন ফর্মাল অথবা সেমি ফর্মালে? হচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে, যে আই এম রাইটিং উইথ রেফারেন্স টু ইউর লেটার। সো আই এম রাইটিং উইথ রেফারেন্স টু ইউর লেটার, যেমন হচ্ছে ধরেন পত্রিকায় অনেক সময় আমরা লিখি না যে অমুক তারিখের অমুক বিজ্ঞাপন অনুসারে আমার এই অ্যাপ্লিকেশনটা। সো এটা। আর সেমি ফর্মাল দেখেন যে আনফরচুনেটলি আই এম রাইটিং টু কমপ্লিট অ্যাবাউট দা, যেটা বলেছিলাম যে প্রফেশনাল রিলেটেড বা কোথাও এইভাবে লিখতে আপনি বলবেন আনফরচুনেটলি আই এম রাইটিং টু কমপ্লিট অ্যাবাউট দা, শুধু এটার পরে কি বিষয়ে কমপ্লেন সেটা বলবেন। আই মাস্ট অ্যাপোলোজাইজ ফর নট কন্ট্যাক্টিং ইউ সুনার, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউ ডিডন্ট কন্ট্যাক্ট হিম হিজ অর হার আর্লিয়ার, so that's been little bit late, that's why you must say I must apologize for not contacting you sooner. Or you may write sorry for not writing for so long. আর হচ্ছে ফর্মাল সেমি ফর্মাল অথবা ইনফর্মালের বেসিক ডিফারেন্স হচ্ছে ফর্মালটা সবসময় সংক্ষিপ্ত ফর্মে হয়, সংক্ষিপ্ত ফর্মে হয়, আর সেমি ফর্মাল অথবা ইনফর্মালটা একটু বড় করে লিখতে হয়। সবসময় দেখবেন যে এই ফর্মালের যে ওয়ার্ডগুলো এটা সবসময় হচ্ছে হচ্ছে একটু বড় করে এক্সপ্লেন করে লিখতে হয়। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লেটার ওপেনিংসটা কিভাবে হবে, এটা হচ্ছে ডিফারেন্স। সিগন্যালিং দ্য এন্ড অফ এ লেটার, যেটা আমাদের একটা, এই যে এখানে দেখেন সিগন্যালিং দেওয়ার জন্য আমাদের যে 7 নম্বর অপশন, 6 নম্বর অপশনটা ক্লোজিং সেন্টেন্স। সো ক্লোজিং সেন্টেন্স মানে সিগন্যাল দিচ্ছেন যে আপনার লেখা শেষ।
সো সিগনালিং দ্য এন্ড অফ এ লেটার, বাই ফর নাও। দেখেন এই যে যখনই আমরা হচ্ছে ইয়াটা লিখতে যাচ্ছি, যখনই হচ্ছে আমাদের এই ইনফরমালে লিখতে যাচ্ছি খুবই সংক্ষিপ্ত, সো বাই ফর নাও। আর সেম কথাটা যদি ফর্মাল সেমি ফর্মালে হয় নিশ্চয়ই বড় করে লিখতে হবে। সিগনালিং দ্য এন্ড অফ এ লেটার, এরপর হচ্ছে লেটার ক্লোজিংস। ইয়োর্স ফেথফুলি, যেটা সবচেয়ে বেশি প্রচলিত, আমরা অফিসেও এগুলা ইউজ করে থাকি। ইয়োর্স ফেথফুলি, সিনসিয়ারলি ইয়োর্স, ইয়োর সিনসিয়ারলি। সো যেটা সবসময় ফর্মাল অথবা সেমি ফর্মালে ইউজ হয়ে থাকে। আর ইনফর্মালে যেটা ইউজ হয় যে হোপ টু হেয়ার ফ্রম ইউ সুন, হোপ টু হেয়ার ফ্রম ইউ সুন। আপনি এই যে যদি শুধুমাত্র ইনফর্মাল হয়, এই বেস্ট উইশেস বা এগুলো না বলে সরাসরি এই লাইনটা লিখেও বলতে আপনার নামটা পরবর্তীতে দিয়ে দিবেন। বাট এগুলো খুব বেশি প্রচলিত না, আপনার কাছে যদি খটকা লাগে তাহলে হচ্ছে আপনি নাও লিখতে পারেন। এগুলো বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন বই-টই ঘেঁটে লেখা হয়েছে। সো এটা ইনশাল্লাহ কোনো ভুল হওয়ার কোনো চান্স নাই আল্লাহ তৌফিক দিলে। বাট আপনার কাছে যদি খটকা লাগে, আপনি যদি ইউজ টু না হয়ে থাকেন, অভ্যস্ত না হয়ে থাকেন, তাহলে আপনি এটা নাও লিখতে পারেন। আপনি হচ্ছে বেস্ট উইশেসটা বলতে পারেন, যেটা ফর্মাল ইনফর্মাল দুটাতেই ব্যবহৃত হয়। আমি ট্রাই করেছি আস্তে আস্তে জিনিসগুলো বড় করার, কারণ আপনি প্রথমে অল্প পরিসরে বোঝেন। এখানে এখানে প্রথমে অল্প পরিসরে দেখানো হয়েছে, এরপর আরেকটু বড় করে দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি, তারপর আরো একটু বড় করে সেন্টেন্স গুলো দেওয়া হয়েছে। এরপরে আসেন যে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেন এবং কোশ্চেনের আনসারটা প্র্যাকটিক্যালি আনসারটা করা হয়েছে, যে এখানে আনসার গুলো কিভাবে আসে। যেমন ডিসক্রাইব দ্য সিচুয়েশন, এক্সপ্লেন ইউর প্রবলেম, হোয়াই ইট ইজ ডিফিকাল্ট, যেটা আমরা কোশ্চেনে পড়েছি যে একজন ফ্রেন্ডের সাথে, একজন স্টুডেন্টের সাথে রুম শেয়ার করে থাকতে আপনার অনেক সমস্যা হচ্ছে। তো আপনি অন্য একটা রুম চান, আপনি সেখানে কিভাবে লিখতে পারেন। তাই এম রাইটিং টু লেট ইউ নো, এই যে এখানে দেখেন আমরা শুধু প্রথম লাইনগুলো লিখেছিলাম, প্রথম লাইনগুলো। আর এখানে হচ্ছে আমরা এই যে স্ট্রাকচারটা লিখে দিছিলাম, উড ইউ লাইকলি লেট মি এক্সপ্লেন মাই সিচুয়েশন, এটাকে ব্যবহার করে আমরা ধরেন এটাকে ফার্স্ট লাইন লিখেছি যে আই এম রাইটিং টু লেট ইউ নো দ্যাট আই এম হ্যাপি উইথ মাই কারেন্ট লিভিং কন্ডিশনস। খুবই সিম্পল ভাষায়, আই এম আনহ্যাপি উইথ মাই কারেন্ট লিভিং কন্ডিশনস। সো যা বলা আছে একটু হালকার উপর ঝাপসা করে আমরা প্যারাফ্রেজ করেছি। আর হচ্ছে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আমরা মোটামুটি লিখবো, বাট হচ্ছে বড় সেন্টেন্স লিখবো। মানে বড় সেন্টেন্স মানে আল্লাহর দুনিয়ায় কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচারও নাই, কোনো কিছু নাই। বাট আমি কথা বোঝানোর জন্য বলতেছি যে কিভাবে আমরা বড় করব। সিম্পল কথাটাই, যেমন আমরা রাইটিং এর টাস্ক 2 এর ক্লাসে বলেছি যে যত আইডিয়াগত ভাবে বড় করা যায়। যেমন আই ওয়ান্ট টু গো মার্কেট টু বাই সাম ড্রেস উইথ মাই ফ্রেন্ডস। সো এই কথাগুলোকে আরো বড় করা যায়। টু বাই সাম ড্রেস ফর গিভিং মাই নেইবার্স হু উইল ইউজ দিস ফর দেয়ার ফর হিজ আর হার উইডিং। আমার শুধুমাত্র আইডিয়াটা ছিল যে আমি মার্কেটে যাব, এখানে মার্কেটে যাওয়ার সাথে এই জিনিসগুলো হচ্ছে যুক্ত হয়ে গেল। এভাবে ট্রাই করবেন বড় করা। সো আইডিয়া রিলেটেড বিষয়গুলো কোশ্চেনে শুধুমাত্র বলেছে ডেসক্রাইব ইউর সিচুয়েশন, মানে আপনার সিচুয়েশন আপনি ডেসক্রাইব করবেন, এটা যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। অথবা হচ্ছে আপনি এটাও বানায় বানায় বলতে পারেন যে আহ, আমার হচ্ছে সে সে হচ্ছে আহ, একটা একটা কালচার ফলো করে, আমার সেই কালচারটা ভালো লাগে না। রিলিজিয়াস কিছুতে যাওয়ার দরকার নাই, কথা বলা ওগুলা নিয়ে কথা বলার দরকার নেই, কিন্তু সে আমার দেশকে বা আমার কান্ট্রিকে নিয়ে প্রায় হচ্ছে নেগলেক্ট করে বা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। সো আমি আমার এটাতে আমার হচ্ছে হীনমন্যতায় আমি ভুগি। সো এই বিষয়গুলো নিয়ে আপনি নিজের মতো করে যে কোনো কিছু এক্সপ্লেন করতে পারবেন।
যেমন এখানে বলা আছে while the accommodation itself is fine. এটাতে 3টা প্যারাগ্রাফ, 3টা কোশ্চেনের জন্য 3টা প্যারাগ্রাফ। তাহলে while the accommodation itself is fine, accommodation থাকার বসবাসের জায়গাটা খুব ভালো। My housemate has become intolerable, making it almost impossible for me to work. আমার হাউসমেটটা অসহনীয় হয়ে পড়ছে, যেটা আমার জন্য কাজ করাটা খুব অসম্ভব হয়ে পড়ছে, মানে থাকাটা অসম্ভব হয়ে পড়ছে। আই হোপ বানানটা ভুল হয়েছে। আই হোপ ইউ উইল কনসিডার মাই সিচুয়েশন ফেভারেবলি। আপনি আমার সিচুয়েশনটা একটু ভালো মতো দেখবেন। লেট মি এক্সপ্লেন মাই সিচুয়েশন। দ্য ট্রাবল স্টার্টেড অ্যাবাউট 3 months ago when my housemate first moved in. খুব সিম্পলি যে শুরু হয়েছে 3 মাস আগে, যখন আমার হাউসমেটটা এই সময় আসছে। আচ্ছা, প্রায়র টু দ্যাট, এটার পূর্বে এভরিথিং ওয়াজ ফাইন, সবকিছু ভালো ছিল। মাই ওল্ড হাউসমেট ওয়াজ এক্সট্রিমলি কনসিডারেট, সে খুব বন্ধুভাবাপন্ন ছিল। মাই কারেন্ট হাউসমেট হাউএভার, আমরা রাইটিং টাস্ক 2 তে দেখিয়েছি যে কিভাবে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা যায়। যে মাই মাদার ইন জেনারেল লাভস দ্য পোর পিপল, আমার মা সাধারণত গরিব মানুষদেরকে ভালোবাসে, অ্যান্ড হেল্পস দেম, এবং সাহায্য করে থাকে। সো ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, ইন জেনারেল, এই ওয়ার্ডগুলো 3 ভাবে যে কোনো জায়গায়, মানে যে কোনো জায়গায় না, মাঝখানে লজিক্যালি ইউজ করা যায়। এট দ্য সেম টাইম আপনি হচ্ছে অলরেডি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অলরেডি। সো এই অ্যাডভার্বটা 3 জায়গায় আপনি ইউজ করতে পারেন। আলামিন সবুজ ভাই, আপনি হচ্ছে একাডেমিক এর এক্সাম দিবেন না, না জিটি? ভাইয়া আমি জিটির জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। জি ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর, বলেন। ভাইয়া রাইটিং মানে ইয়ের জন্য, লেটারের জন্য যখন কোনো প্রশ্ন দিয়ে দিবে যে এই বিষয়ের উপর লেখো, তখন কি স্পেসিফিক আপনি যেমন ইয়ে করেছেন 3টা পয়েন্ট দিয়ে দিয়েছে, এরকম কি পয়েন্ট দিয়ে দিবে? 100% ইনশাআল্লাহ সবসময় পয়েন্ট থাকবে। আমি আপনাকে আপনি একটু কোশ্চেনটা আবার একটু যাবেন কোশ্চেনের পেজটাতে? হ্যাঁ হ্যাঁ, এই যে কোশ্চেন। আচ্ছা, আমি প্রথমে একটা কোশ্চেন দেখিয়েছি, এরপরে আমি আরো বিস্তারিত এসেছি। এই যে কোশ্চেন, না এটা না ভাইয়া, এই যে রাইট এ লেটার টু, মানে এই, হ্যাঁ এখানে না ভাই, এটা এটাও না। ডিফারেন্স, যে টাস্ক 1 আর টাস্ক 2 এর ডিফারেন্স গুলো কি? এইটা মেমোরাইজিং সেন্টেন্স, এগুলা মেমোরাইজ করে রাখা যায়। না এটাও না, আমি আসলে যেখানে আপনি বলতেছিলেন না যে কোথায় আপু? না এটাও না ভাইয়া, এটা সম্ভবত লেটারটার আগের পেজ ভাইয়া। আপনি যেভাবে হ্যাঁ এই যে এটা আরেকটু পরে, হ্যাঁ এই যে, হ্যাঁ ভাইয়া এই পেজটা, মানে এখানে যেমন লেখা আছে যে ইউ লিভ ইন এ রুম ইন কলেজ হুইচ ইউ শেয়ার উইথ অ্যানাদার স্টুডেন্ট, হাউএভার দেয়ার আর মেনি প্রবলেমস উইথ দিস অ্যারেঞ্জমেন্ট এন্ড থাকবে আপু। এটা বলে দিয়ে পরে ডেসক্রাইব দ্য সিচুয়েশন, এক্সপ্লেইন ইউর প্রবলেম। আচ্ছা ঠিক কিন্তু আছে। প্রবলেম যেটা হলো যে এখানে যে ওয়ার্ড গুলো থাকবে, হ্যাঁ, এই ওয়ার্ড গুলো লিখলে কিন্তু সেই ওয়ার্ডটা কাউন্ট হবে না, চেঞ্জ করতে হবে, যত বেশি চেঞ্জ করা যায়, ঠিক আছে, প্যারাফ্রেজ করতে হবে। এইগুলো কোশ্চেন থাকবে। আমি আপনাকে আরো কিছু কোশ্চেন দেখাচ্ছি। এই যে দেখেন, ইনফর্মাল কোশ্চেন, an English speaking friend wants to spend a 2-week holiday in your region and has written asking for information and advice. Write a letter to your friend. মানে সিচুয়েশনটা কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনার একজন ইংলিশ স্পিকিং ফ্রেন্ড, একজন ইংরেজ বন্ধু, সে 2 সপ্তাহের হলিডে আপনার দেশে কাটাতে চায়, এবং আপনাকে একটা চিঠি লিখেছে asking for information and advice. Write a letter to your friend, offer to find somewhere to stay. সে কোথায় অবস্থান করবে? Give advice about what to do.
হোয়াট টু ডু, তাকে অ্যাডভাইস দেন যে সে কিভাবে কি করবে। গিভ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট ক্লোথ টু ব্রিং, কোন ক্লোথটা তাকে হচ্ছে নিয়ে আসতে হবে, কারণ ওয়েদার হচ্ছে কেমন থাকবে, তো যে যে সময় আসতে চাচ্ছে সেটা কি উইন্টার না হচ্ছে আপনার সামার অথবা হচ্ছে স্প্রিং। সো বলে দেন যে আমাদের দেশের এভারেজ টেম্পারেচার হচ্ছে এত, যে মাসে তুমি আসবা সেই মাসের টেম্পারেচার হচ্ছে এত, সুতরাং তোমাকে এই ড্রেসটা থাকতে হবে। আপনার পরীক্ষার আগে দেখবেন, আইএলটিএস পরীক্ষার আগে মেইল আসে, সো মেইলে দেখবেন লেখা থাকে যে দা ওয়েদার অথবা হচ্ছে রুম টেম্পারেচার উইল বি 23 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আপনি 23 ডিগ্রি সেলসিয়াসের সাথে সামঞ্জস্য রেখে ড্রেসটা পরে আসবেন। তো সেটা শীতের দিন হোক, গরমের দিন হোক, আর হচ্ছে বসন্তকালই হোক, যে সময় হোক না কেন এই 23 ডিগ্রি সেলসিয়াসেই আইএলটিএস পরীক্ষাটা হয়ে থাকে, মানে এসিতে 23 ডিগ্রি সেলসিয়াস থাকে। মালয়েশিয়াতে একটা এরিয়া আছে যেখানে বছরের সব সময় 360 দিনই আপনার 23 ডিগ্রি সেলসিয়াসই থাকে। ওকে, আমরা এগুলো পরে আসতেছি, এগুলা পুরো শীটটা আমি নিজে করেছি আলহামদুলিল্লাহ, তো আমি পুরোটা বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে এখানে দেখেন খুব সিম্পলি আমরা বলেছি যে অতীতের রুমমেটটা ভালো ছিল, আর বর্তমানে যে আছে সে হচ্ছে এই যে আগের জন অনেক ভালো ছিল, এই কথাটা শুরু করলাম। মাই কারেন্ট হাউসমেট হাউএভার স্টেস আপ অলমোস্ট অল নাইট, সারা রাত জেগে থাকে, এন্ড প্লেস ইনসেশনলি মানে অবিরত ভাবে, অবিরাম ভাবে, মানে বিরতিহীন লাউড মিউজিক, এন্ড প্লেস ইনসেশনলি লাউড মিউজিক এস সাস, এই সমস্ত কারণে আই হ্যাভ নট বিন এবল টু স্লিপ প্রপারলি, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, এন্ড দেয়ারফর ক্যানট কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ, কনসেন্ট্রেটের পরে সবসময় অন বসে। আর এখন আপনার কোথায় আপনি যেতে চান, উড ইউ কাইন্ডলি ট্রান্সফার মি অর মাই হাউসমেট টু অ্যানাদার রুম, ট্রান্সফার মি অর মাই হাউসমেট টু অ্যানাদার রুম, আমাকে এবং আমার অথবা আমার রুমমেটকে কি ট্রান্সফার করতে পারেন। ভদ্রতা অর্থে উড ব্যবহৃত হয়, বন্ধু হলে ক্যান বলবেন। I would must prefer to live with someone who is quieter, যে শান্তশিষ্ট, মোর কনসিডারেট টু অফ আদার্স, যে অন্যের প্রতি হচ্ছে সহানুভূতিশীল। as long as it is quiet I don't mind whom I live with, এটা নীরব হলে বা পরিবেশটা ভালো হলে কার সাথে হচ্ছে বসবাস করতেছি এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ম্যাটার করে না। থ্যাঙ্কস ফর ইউর কনসিডারেশন, এটা হচ্ছে একদম শেষ সেন্টেন্সটা, থ্যাঙ্কস ফর ইউর কনসিডারেশন। আর হচ্ছে ইউরস ফেথফুলি আব্দুল, আপনি নামটা আপনার, যাও ডিস্টার্ব করো। থ্যাঙ্কস ফর ইউর কনসিডারেশন ইউরস ফেথফুলি আব্দুল্লাহ, এটা সবসময় আপনার ফিক্সড দেওয়া হবে, ফিক্সড নাম হবে। ওকে, গেল। এখন আসেন টপিক ডিফারেন্সিয়েশন, কোন ধরনের টপিকস আসলে আমরা কোনগুলো ইউজ করব। দেখেন এই যে আশা করি যে এই বিষয়গুলো আপনারা বুঝেছেন, যেটা আমি বলতেছি যে ফার্স্টে কি হবে, সেকেন্ড লাইনটা কি হবে, শেষের দিকে কি হবে, প্রত্যেকটা বিষয়ের এক্সপ্লেন করা আছে। ওপেনিং আপনি কিভাবে করবেন, যদি ফর্মাল লেটার হয় তাহলে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়ে শুরু করবেন। সেমি ফর্মাল হলে আপনি ডিয়ার নাম দিবেন, ডিয়ার অমুক, ডিয়ার মিস্টার অমুক, আপনার যে কোনো একটা। আর ইনফর্মাল হলে আপনার ডিয়ার আর ফ্রেন্ডের নাম, হ্যালো, ডিয়ারের পরিবর্তে হ্যালো বলতে পারেন, যে কোনো একটা। আপনি শীটটা প্রিন্ট আউট করবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আপনি জাস্ট একটা মার্কার দিয়ে আন্ডারলাইন করে রাখবেন, যে কোনো একটা বলবেন, সবগুলো জানার মানে ইয়ে করার দরকার, আইডেন্টিফাইড দরকার। আর ফার্স্ট কন্টাক্ট আই এম রাইটিং টু, এটা সব সময় হবে। আই এম রাইটিং টু এটা শিওর হবে। আর আই এম রাইটিং টু এনকোয়ার অ্যাবাউট, যদি কিছু জানতে চান তাহলে হচ্ছে এনকোয়ার অ্যাবাউট, যদি কিছু রিজার্ভেশন করতে চান মেক এ রিজার্ভেশন। এই যে ডট ডট দেওয়া আছে এইটুক হচ্ছে একটার জন্য। তারপরে আই এম রাইটিং টু প্লাস অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ, আই এম রাইটিং টু কনফার্ম মাই বুকিং। শীতটা তো অবশ্যই সবার জন্যই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট কন্টাক্ট এই সমস্ত কথা বলে আমরা শুরু করব। আই এম রাইটিং রিগার্ডিং দ্য সেল অফ, অথবা আই এম রাইটিং ইনফর্ম ইউ অ্যাবাউট, আই এম রাইটিং টু কমপ্লেইন অ্যাবাউট, আপনি কিসের ব্যাপারে কমপ্লেন করতে চাচ্ছেন সেটা।
অবশ্যই গ্রুপে দিয়ে দেবে। ওকে, এরপর হচ্ছে সেমি ফর্মাল, আই এম রাইটিং টু আস্ক, আই এম রাইটিং টু কনফার্ম আউট ফার্স্ট কন্টাক্ট। ওই যে ভাই বলেছি যে রিজন ফর ফর রাইটিং, কেন আপনি এটা লিখতে যাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা দিয়ে শুরু হবে। I would like to find about, I would like to share with, I was considering if you could, would you mind, do you think you could. So ফ্রেন্ডের ক্ষেত্রে সেম ফর্মাল হচ্ছে, ইনফর্মাল হচ্ছে সবার শেষে। বুঝলাম না হঠাৎ করে এরকম ঠান্ডা ঠান্ডা লাগতেছে। রেফারিং টু প্রিভিয়াস কন্ট্যাক্ট, আই এম সরি ফর মাই ভয়েস। রেফারিং টু প্রিভিয়াস কন্ট্যাক্ট, অতীতে কখনো যদি আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে বলবেন যে উইথ রেফারেন্স টু আওয়ার টেলিফোন কনভারসেশন। এটা আপনারা রাইটিংটা একটু ভালো করে শিখে রাখেন, কারণ এটা প্র্যাকটিক্যাল লাইফে এটা ব্যাপকভাবে কাজে দেয়। আমি হচ্ছে সিএ প্রফেশনের দেখেছি আপনার যে নর্মালি মুখের কথার কোনো দাম, ডকুমেন্টস আর এভরিথিং। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কোনো ম্যানেজারের সাথে বা কোনো ডিরেক্টরের সাথে কথা বলে আসছেন, ইভেন সিওর সাথেও আপনি কথা বলে আসছেন, সে পরে যখন সিওর সাথে মিটিং এর পর ডিরেক্টরের সাথে এক্সিট মিটিং বা যে কোনো মিটিং এর পরে আপনি যে ডিসিশনে আসবেন, সেটা যদি আপনার রিটেন না থাকে, শুধু মুখের কথা যদি আপনি বলেন, তাহলে সিওর উপরে যে ম্যানেজমেন্ট অথবা হচ্ছে চেয়ারম্যান থাকবে বা বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবে, তাদের সামনে আপনি মুখে মুখে বললে কথাটা অস্বীকার করবে। এই জন্য নিয়মটা হচ্ছে কি, আপনি মেইলে লিখে রাখবেন উইথ রেফারেন্স টু আওয়ার কনভারসেশন, অথবা হচ্ছে অ্যাজ পার আওয়ার ডিসকাশন উই হ্যাভ এগ্রিড দ্যাট। আপনি মেইলে লিখে রাখবেন যে অ্যাজ পার আওয়ার ডিসকাশন উই হ্যাভ ডিসাইডেড অথবা উই হ্যাভ এগ্রিড, আমরা এই সমস্ত বিষয়ে এসেছি। যে কোনো কিছু অফিসিয়ালি এটা মাথায় রাখবেন, যত আপনার হচ্ছে ক্লোজ মানুষ হোক যাই হোক না কেন, যত ভালো ব্যবহারই করুক যাই করুক, আপনাকে হচ্ছে অবশ্যই এই অফিসিয়ালি এই প্রফেশনাল রুলস গুলো মেনটেন করতেই হবে উইথ রেফারেন্স টু আওয়ার টেলিফোন কনভারসেশন। এরপর হচ্ছে রেফারেন্স টু আওয়ার প্রিভিয়াস কন্ট্যাক্ট যদি হয় এটা। এরপর হচ্ছে গিভিং গুড নিউজ। তো গুড নিউজের ক্ষেত্রে আই এম ডিলাইটেড টু ইনফর্ম ইউ দ্যাট, আমি খুব আনন্দিত, আই ওয়াজ গ্ল্যাড টু হিয়ার দ্যাট। একটা প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলি। আমাদের ডিপার্টমেন্টের একজন বড় ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনার নিজস্ব ফার্ম রয়েছে। উনি হচ্ছে খুব অল্প বয়সী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন, আবার হচ্ছে সিএমএ কোয়ালিফাইড। তো তারপর নিজস্ব একটা মানে সিএ ফার্ম রয়েছে। তো উনি আগে যেখানে একটা জায়গায় জব করতেন, ওখানকার হচ্ছে যখন সিও থাকাকালীন ওনার আন্ডারে যারা কাজ করতে, এর মধ্যে একজন ম্যানেজার সব সময় লিখতো, মেইলে সব সময় লিখতো যে আই এম হ্যাপি টু নো ইউ, টু ইনফর্ম ইউ দ্যাট, মানে যাই বলতো না কেন সবসময় বলতো আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট। তো ভাই হচ্ছে এক সময় ওনার জুনিয়রকে ডাকছে, ডেকে বলছে যে আচ্ছা আপনি সব সময় এই লাইনটা বলেন কেন, আই এম রাইটিং টু, আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট। আপনি একজনের মৃত্যুর খবর দিচ্ছেন তাও বলতেছেন আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট, একসময় ছুটি চাচ্ছেন তাও বলতেছেন যে আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট। এত হ্যাপি হওয়ার কেস। সো এক এক সময় এক একটা হবে। গুড নিউজের ক্ষেত্রে এই লাইনগুলো বলবেন যে আই এম ডিলাইটেড টু ইনফর্ম ইউ দ্যাট, আর আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, ইউ উইল বি প্লিজড টু লার্ন দ্যাট, তুমি খুশি হবে এটা জেনে। সো আপনার পরীক্ষায় ভ্যারাইটিস আনবেন, একবার বলবেন অ্যাক্টিভে, আবার বলবেন প্যাসিভে, কি একটা ভাবসাব আপনার হবে। সো অ্যাক্টিভ প্যাসিভের এরকম ভাবে আপনি মিক্সড করে লিখবেন। ওকে, এরপর হচ্ছে ব্যাড নিউজ দেওয়ার ক্ষেত্রে আপনি কি কি বলবেন, যে আম অ্যাফ্রেড। আচ্ছা, আম অ্যাফ্রেড বলা যাবে না, আই এম অ্যাফ্রেডই বলতে হবে, পুরোপুরি বলতে হবে, কখনোই মানে সংক্ষিপ্ত ফর্মে লেখা যাবে না। এরপর হচ্ছে দেখেন সব ক্ষেত্রে ইনফর্মালি কিন্তু শর্ট ফর্ম, গুড নিউজ, সরি বাট, মানে গিভিং ব্যাড নিউজের ক্ষেত্রে আই এম অ্যাফ্রেড আই হ্যাভ সাম ব্যাড নিউজ। ওকে, তাহলে গুড নিউজের ক্ষেত্রে এগুলা, ব্যাড নিউজের ক্ষেত্রে ডান পাশের কথাগুলো। আফটার কেয়ারফুল কনসিডারেশন উই হ্যাভ ডিসাইডেড নট টু। মেকিং অ্যান অফার, ইফ ইউ উইশ আই উড বি হ্যাপি টু।
যেমন ধরেন কাউকে আপনি একটা প্রস্তাব করতেছেন, বাট সে এগ্রি হবে কি হবে না এটা নিয়ে কনফিউশন। সো তখন আপনি ডিরেক্টলি না বলে আপনি একটু ঘুরা ফিরা বলেন যে একজনকে একটা টিউশনই দিবেন, তো আপনি বলবেন যে বা একটা পার্ট টাইম একটা জব দিবেন। সো আপনি কনফিউশনে আছেন যে সেই জবটা করবে কিনা, সো এখন থেকে সে ভালো পজিশনে আছে। তো আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন আমাদের ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন হয়, তখন আমাদের চেয়ারম্যান স্যার বলেছিলেন যে আমি আমার স্টুডেন্টদেরকে যে সমস্ত জব অফার করি, কোম্পানি থেকে যে সমস্ত জব আসে, সো সবাই বলে যে স্যার যে জব আর যেই ইয়েটা দিছেন ক্লোজ, স্যারের ভাষা বলতেছি, আসলে প্র্যাকটিক্যালি কে কি বলছে যায় না, তো যে আপনি যে জবটা দিছেন এর চেয়ে ভালো জবে আমি আসি আর ভালো স্যালারিতেও আসি। তো স্যার এটা বলতেছিলেন। এখানেও ধরেন এটার ক্ষেত্রে ডিরেক্টলি ভদ্রতার অর্থে এইভাবে হচ্ছে আপনাকে বলতে হবে যে আপনি তাকে সরাসরি বললেন সে না করতে পারে, এজন্য হচ্ছে কিভাবে বলা হলো যে তোমার একটা টিউশনই আছে, যে কেউ থাকলে বলো, অথবা হচ্ছে তুমি হলেই ভালো হয়। তার মানে তাকেই আপনি বলবেন, কিন্তু ঘুরায় পেঁচা। আর আইএলস এর ক্ষেত্রে তো আরেকটু ভিন্ন, লিসনিং এর ক্ষেত্রে শুনে দেখেন ওরা এইভাবেই বলে যে হোয়াটস দ্য মস্ক সিচুয়েটেড, মসজিদটা কোথায় অবস্থিত। একজন বলল যে ইটস ইন দ্য ওয়েস্ট সাইড, এটা পশ্চিম সাইডে। সো আরেকজন ডিরেক্টলি বলবে না নো ইউ আর রং, এটা কখনই বলবে না। ওরা বলবে যে ইউ আর রাইট বাট ইটস ইন দ্য নর্থ সাইড। তাহলে ইউ আর রাইট এই কথাটা বলেই তো ঝামেলায় ফেলে। ইউ আর রাইট বলার কি দরকার ছিল? এটা একটা ভদ্রতার অর্থে যে ইউ আর রাইট বাট ইটস ইন দ্য নর্থ সাইড। এখানেও তাই, মেকিং এ রিকোয়েস্ট, আই উড বি গ্রেটফুল ইফ ইউ, আমি উপকৃত হব যদি আপনি এটা করেন। ইন অ্যাডিশন আই উড লাইক টু রিসিভ, ইট উড বি হেল্পফুল ইফ ইউ, উই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ উড। সো ইফ ইউ উড এর পরে কি রিকোয়েস্ট করতে চান সেটা শুধু বসায় দিবেন। উড ইউ প্লিজ সেন্ড মি সামথিং, আই এম ইন্টারেস্টেড ইন, কুড ইউ প্লিজ ক্যান ইউ। সো এটা হচ্ছে ইনফর্মাল। রিফিউজিং অ্যান ইনভাইটেশন, আই এম অ্যাফ্রেড আই মে নট বি, রিফিউজ করতেছেন যেটা আপনার দ্বারা অ্যাকসেপ্ট করা সম্ভব হচ্ছে না। আই উইল নট বি এবল টু কাম, আমি আসতে পারবো না। আই ক্যানট অ্যাটেন্ড বিকজ, আই ক্যানট অ্যাটেন্ড আমি অ্যাটেন্ড করতে পারবো না কারণ। ডিরেক্ট আপনার ইনফর্মাল হচ্ছে ডিরেক্ট, আর ফর্মাল হচ্ছে আই এম অ্যাফ্রেড আই মে নট বি, আর সেম ফর্মাল হচ্ছে আই উইল নট বি এবল টু কাম। অ্যাপোলোজাইজিং, অ্যাপোলোজাইজ করা, আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর, আই উড লাইক ফর, এগুলো একটু দেখে নেবেন যে কখন অ্যাপোলোজাইজিং এর ক্ষেত্রে ফর্মালে কি বলবেন, ইনফর্মালে কি বলবেন, আর সেমি ফর্মালে কি বলবেন। এরপর হচ্ছে কমপ্লেইনের ক্ষেত্রে দেখেন, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার অর্ডার আওয়ার অর্ডার ইজ ওভারডিউ, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই আই এম নট হ্যাপি অ্যাবাউট। সো এগুলো এক একটার ক্ষেত্রে এক একটা সিচুয়েশনের ক্ষেত্রে এক এক রকম। এটা দেওয়া হয়েছে যেন প্র্যাকটিসটা ভালো হয়। I would like to query to transport charges which seem unusually high. So এভাবে একটু ভদ্রতার সাথে ইনফরমালের ওয়ার্ডগুলো আমরা বলবো। এই যে was very disappointing, direct. Something was very disappointing, এটা হচ্ছে ইনফরমাল, কোনো মানে রসকস নাই, ডিরেক্ট হচ্ছে মুখের উপর কথা, এটা খুব হতাশজনক ছিল। আর I am writing to express my dissatisfaction with, I am writing to express my annoyance, semi formal. আর I would like to query the transport charge which is unusually high. Closing remarks. If you have any further questions, please do not hesitate to contact me. মানে কথা শেষ, আপনার লেখা শেষ, এখন বিদায় নিচ্ছেন কথা বলে। If I can be of my further assistance, please let me know. If I can be of further assistance, I can be of any further assistance, মানে আমি যদি কোনো সাহায্যে আসতে পারি তাহলে আমাকে জানাবেন। তো কল অথবা মেইল মি ইন কেস নিডেড, যদি প্রয়োজন হয় আমাকে জানাও। সো দেখা যাচ্ছে যে বারবার দেখা যাচ্ছে যে ইনফর্মালের ক্ষেত্রে সংক্ষিপ্ত ফর্মে হয়। রেফারিং টু ফিউচার কন্টাক্ট, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আই উড অ্যাপ্রিসিয়েট এ রিপ্লাই। রেফারিং টু ফিউচার কন্টাক্ট,
যে এখানে আগে বলছিল যে প্রিভিয়াস কন্ট্যাক্ট যদি এরকম হয়ে থাকে তাহলে কি বলবেন, আর এখানে হচ্ছে ফিউচার কন্ট্যাক্ট। সি ইউ সুন, থ্যাঙ্কিং, আই ক্যানট থ্যাংক ইউ এনাফ, আমি শুধু থ্যাংক ইউ দিয়েই তোমাকে ছোট করতে পারি না। Thanking you, no word can express my gratitude. I'm extremely grateful for. I very much appreciate your something. আর ইনফর্মাল দেখেন সংক্ষিপ্ত ফর্ম, থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে অ্যাটাচমেন্টস, যদি ধরেন আপনার কোনো সিভির সাথে বা ওই যে আপনার ফ্রেন্ড আপনাকে বলেছে যে কিছু, দোস্ত আমরা ট্রাভেলিং এ গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, তুই ছবি পাঠা, যে আমাদের ওখান থেকে যে ছবি তুলেছিল ছবি পাঠা। সো তখন আপনি বলবেন যে চিঠির শেষে বলবেন যে ছবিগুলো অ্যাটাচ করা আছে, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট অফ সামথিং। সাইন অফ, ইয়োর সিনসিয়ারলি, ইয়োর ফেইথফুলি, ইয়োর সিনসিয়ারলি, রিগার্ডস লাভ, ইনফরমালের ক্ষেত্রে রিগার্ডস লাভ। ভাই কোম্পানিতে মেইল করতে গেলে ফর্ম আপনার হচ্ছে ফর্মালের ইয়াগুলো ফলো করবেন, এই যে সেই ফর্মালটা ফলো করবেন, সেমি ফর্মালের এই ওয়ার্ডগুলো ফলো করবেন, এই যে ক্লোজিং রিমার্কস, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস কন্টাক্ট। সবুজ ভাইয়া দেখেন, এই যে কোম্পানিতে যদি মেইল করতে চান এই ওয়ার্ডগুলো আপনি ফলো করবেন, এই যে মাঝখানের যে ওয়ার্ডগুলো, যদি রিকোয়েস্ট করতে চান তাহলে উড ইউ প্লিজ সেন্ড মি, আপনি ধরেন তাদের কাছ থেকে আরো আরো হচ্ছে 2 টন রাইস চান বা কিছু একটা চান, তাহলে উড ইউ প্লিজ সেন্ড মি 2 tons of rice. I would appreciate your immediate attention. আপনি দ্রুত অ্যাটেনশন দিবেন, এটা অনেক হচ্ছে অ্যাপ্রিসিয়েট হবে, প্রশংসিত হবে। এটা সেমি ফর্মাল হচ্ছে মাঝখানের গুলো। আচ্ছা, আর এই যত কথাগুলো কোম্পানির ক্ষেত্রে সব মাঝখানের গুলো। অ্যাটাচ করার ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যদি কোনো কিছু অ্যাটাচ করতে হয়, যেমন একটা জব অ্যাপ্লিকেশন করছেন, সেখানে সিভি অ্যাটাচ করা আছে, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট অফ এটা। সো অ্যাটাচমেন্টটা হচ্ছে নিচে এভাবে অ্যাটাচ করতে হয়। তাহলে দেখুন একই রকম ভাবে আমাদের এই যে কোশ্চেন, যেন আপনি রিডিং পড়ে একটু আইডিয়া নিতে পারেন, প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে 3টা সাব কোশ্চেন থাকে। ইউ ইট অ্যাট ইউর কলেজ ক্যাফেটেরিয়া অ্যাট লাঞ্চ টাইম এভরিডে, হাউএভার ইউ থিঙ্ক ইট নিডস সাম ইমপ্রুভমেন্টস। আপনি কলেজ ক্যাফেটেরিয়াতে খাওয়া দাওয়া করেন, আপনি মনে করতেছেন যে এখানে আরো উন্নতি দরকার। রাইট এ লেটার টু দ্য কলেজ ম্যাগাজিন, ইন ইউর লেটার এক্সপ্লেইন হোয়াট ইউ লাইক অ্যাবাউট দ্য ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া সম্পর্কে আপনি কি লাইক করেন, সে হোয়াট ইজ রং উইথ ইট, এটা কি সমস্যা আছে, সাজেস্ট হাউ ইট কুড বি ইমপ্রুভ। তার মানে ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করেন, এখানে আরো ইমপ্রুভমেন্ট দরকার, যেহেতু ইমপ্রুভমেন্ট দরকার প্রশ্নে বলা আছে, সুতরাং আপনি বানিয়ে বানিয়ে বলবেন যে কি কি সমস্যা। এখানকার হয়তো অ্যারেঞ্জমেন্ট ভালো না, এখানকার হয়তো পরিবেশটা ভালো না, বেশিরভাগ সময় আহ অগোছালো থাকে, ডিসঅর্গানাইজ থাকে, তারপর দ্রুত সময় খাবার পাওয়া যায় না, খাবার অনেক কস্টলি, প্রাইস ইজ এক্সরবিটেন্ট, এই কথাটা বলবো। সো কলেজ ক্যাফেটেরিয়া আপনি সেমি ফর্মাল, I am writing to connection with our college cafeteria. Since almost every student spends some time here every day, I believe it is everyone best interest. তার মানে explain what you like about the cafeteria. কি কি পছন্দ করেন? তো সবাই এখানে সময় কাটায়। The cafeteria itself is modern, spacious and attractive. The newly painted murals of the seaside give the sitting area an open, airy outdoor feeling which makes it very pleasant to eat meals there. এটা খুব সিম্পলি একটা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে, which makes it very pleasant to eat meals there. একদম সিম্পল কথাগুলোই দেখেন কত সুন্দর লাগে, জাস্ট হচ্ছে দুটো কথাকে একসাথে করে দিছে কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে। এরপরে হচ্ছে দিস ইজ ফার্দার এনহ্যান্সড, দিস ইজ ফার্দার এনহ্যান্সড বাই দ্য লার্জ গ্রিন প্লান্টস অ্যান্ড ফ্লোয়িং ওয়াটার ফাউন্টেন্স। এখন হচ্ছে এটাতে ভালো ভালো কথা বলতে হবে। ফার্স্ট লাইনে এই যে এক্সপ্লেন হোয়াট ইউ লাইক অ্যাবাউট দ্য ক্যাফেটেরিয়া, এই কোশ্চেনটা বিন্দুমাত্র উচ্চারণ করারও দরকার নাই, বাট আপনি এই কথাটা এখানে বলে দিচ্ছেন যে হ্যাঁ এইটার এই জিনিসগুলো আমার ভালো লাগছে। সে হোয়াট ইজ রং উইথ ইট, কি সমস্যা, এখন বলবেন সমস্যার কথা। দ্য মেইন প্রবলেম উইথ দ্য ক্যাফেটেরিয়া ইজ দ্য ফুড সার্ভড। ফার্স্ট অফ অল দেয়ার ইজ এ লিমিটেড সিলেকশন অ্যাভেলেবল, মানে খুব বেশি খাবার নাই, হয়তো সেখানে সিঙ্গারা আর সমোসা আর স্যান্ডউইচ
আর হচ্ছে বার্গার, আর হচ্ছে পিৎজা। আমরা কলেজে থাকতে মনে আছে নিয়মিত পিৎজা খেতাম, 15 টাকা না 20 টাকা, 16 টাকা দাম পিৎজা, অনেক মজা ছিল। ওকে, দেয়ার ইজ এ ভেরি লিমিটেড সিলেকশন অ্যাভেলেবল, মানে খুব কম খাবার এখন। এই যে পিৎজা, বার্গার, সিঙ্গারা, স্যান্ডউইচ, সমুচা, and এই যে 8-10টা আইটেম আছে, এটাও আপনার কাছে লিমিটেড মনে হচ্ছে, তাহলে এটাই সবচেয়ে বড় সমস্যা। এরপরে হচ্ছে শেষের কোশ্চেনটা কি, সাজেস্ট হাউ ইট কুড বি ইমপ্রুভড, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। প্লিজ ডে অফার্স আপ অনলি স্ট্যান্ডার্ড নর্থ আমেরিকান ফেয়ার অফ হামবার্গার্স, হট ডগস, চিকেন নাগেটস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। Not only is the selection unhealthy, but also uninteresting day in and day out. তাহলে এটা শুধুমাত্র আনহেলদি না, এটা অনেক মানে আনইন্টারেস্টিং। We have so many international students on campus. It would be wonderful to have some curries, burgers and falafel added to the menu. So এটা একটা খাবারের নাম, আপনার কাছে যে সমস্ত খাবার আপনার কাছে সহজ মনে হয় সেটাই লেখেন। Secondly, since this is a student cafeteria, prices need to stay low. সো যেহেতু এটা স্টুডেন্ট ক্যাপিটাল, এটা হচ্ছে প্রাইসটা তো কম থাকা উচিত, নেগেটিভলিও বলতে পারেন এটার দাম অনেক বেশি, হুইচ মাস্ট বি রিডিউসড। ভাই দেখেন কত ভাবে হচ্ছে আপনি প্যারাফ্রেজ করে সুন্দর করে লিখতে পারেন। উই হ্যাভ আনফরচুনেটলি সিন 2 প্রাইস হাইকস ইন দ্য লাস্ট 2 ইয়ার্স। প্রাইস হাইকস মানে মূল্য বৃদ্ধি গত 2 বছরে। তো এটা 3টা কোশ্চেনের আনসার দিয়ে দিছেন, সিম্পলি 3টা কোশ্চেন ছিল, তিনটা কোশ্চেন মানে 3টা লাইন, এরকম সব সময় থাকবে, 3টা লাইনে আনসার দিয়ে দিছেন। আর শেষেরটা হচ্ছে যে signing off. I'm sure if we offer a wider range of foods at better prices, the cafeteria will continue to run profitably as more students choose to eat there. এই সেন্টেন্সটা আপনি ভাগ ভাগ করে ফেলেন। I'm sure if we offer a wider range of foods at better prices. Wider range of foods, ওই যে আমি আপনাকে কথাগুলো বললাম যে সিম্পল কথাটা কি বাড়িয়ে বলবেন, I am going to market to buy some papaya for my parents। তার মানে আই এম গোয়িং টু মার্কেট, তাহলে উইথ কার সাথে গেলাম, কেন গেলাম, কি কিনতে গেলাম, সেই জিনিসটা আবার তারা কি করবে, মানে এমনি আপনার জিনিসটা একটু বাড়িয়ে বলবেন, সেন্টেন্সটা যেন বড় হয়, সুন্দর হয় পড়তে, আর ওয়ার্ডগুলো যেন ফাইন হয়। একই রকম ইনফর্মাল লেটারও এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখবেন সব সেম, একটা শুরু হবে, মাঝখানে 3টা লাইনের আনসার বলবেন, শেষে যে এভাবে শেষ করবেন, আর ইউ সিনসিয়ারলি বলে এটা বলবেন। সো এটা খুব বেশি কঠিন না। কঠিনটা হচ্ছে বা ডিফিকাল্ট লেভেলটা হচ্ছে টাস্ক 2, সেটা টাইপসটা ভিন্ন থাকে আর ইয়েটা থাকে। আর এই ওয়ার্ড কমন 2-একটা লাইন আপনি একটু মুখস্থ রেখে, বাট পরীক্ষার হলে যেন কিছুতেই বোঝা না যায় যে আপনি মুখস্থ করছেন। বোঝা যায়, আপনি যদি শুধু মুখস্থের উপর লেখেন সেটা এমনি দেখলেই বোঝা যায়। আমি তো অনেক রাইটিং এর কোশ্চেন গুলো দেখি, দেখলেই বোঝা যায় যে এটা পুরোপুরি মুখস্থ করছে। সো পরীক্ষার হলে এইটা না হয়, আপনার কোশ্চেনের কথাগুলো অ্যাড করেন, আপনি কমন লাইনগুলো লেখেন, আপনি স্ট্রাকচারটা কপি করেন, বাট নট দ্য হোল সেন্টেন্সেস। এভাবে দেখুন আরো কোশ্চেন এরকম ভাবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন কোশ্চেন আনসারটা। আর আমি শীটটা দিয়ে দিচ্ছি, আর একটা কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে, কোশ্চেনটা আপনারা সবাই লিখে জমা দিবেন, কোশ্চেনটা লিখে জমা দিবেন। ওকে, আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ আবার হচ্ছে নেক্সট ইয়াগুলো হবে, আপনারা এই শীটটা দেখেন আর এই একটু এভাবে প্র্যাকটিসটা করেন, আর বেশ কিছু একটু রিডিং পড়েন কোশ্চেনগুলো। আশা করি এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, এটার মধ্যে খুব মানে
আহামরি ওইভাবে ইয়াটা নাই। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আর বাকি সবাই লিভ নিতে পারে। আর আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এনি কোশ্চেন? ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।